হাই গাইস, কেমন আছো তোমরা? আমি গৌরব, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের স্টাডি ফ্রেন্ড। সো আমাদের অর্জুনা ব্যাচের এটা হচ্ছে এটা ডে হচ্ছে 5 আর লেকচার হচ্ছে 4, যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের। সো আগের দিন আমরা কিছু থিওরি পড়েছিলাম, আশা করি তোমরা ওইগুলো ডাউনলোড করেছো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া ছিল এবং সেগুলোকে তোমরা ভালোভাবে নোট করে পড়েছো। তো আজকে আমরা কিছু থিওরিটিক্যাল প্রশ্ন করব, আবার কিছু মজাদার ম্যাথমেটিক্যাল প্রশ্নও করব, বা তোমরা বলতে পারো বিভিন্ন কিছুটা আমরা অ্যাডভান্স টপিকের কিছুটা জিনিস আমরা করব। আর একটা জিনিস আছে বেশ মজাদার, চলো করতে করতে তোমরা লেকচারটা দেখতে থাকো, তোমরা ঠিক দেখতে পাবে লেকচারের মধ্যে। সো আজকে প্রথমে আমরা কিছু কয়েকটা আমরা একক দৈর্ঘ্য পরিমাপের একক সম্বন্ধে আলোচনা করব। সো দেখো, তোমরা দেখতে থাকো, এগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। কি কিরকম প্রশ্ন আসতে পারে সেটা আমি আলোচনা করব পড়াতে পড়তে। দেখো, ফার্স্টে আমরা যেটা আলোচনা করব দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ক্ষুদ্র একক, যেটাকে তোমরা বলবে আংস্ট্রম। ঠিক আছে, আংস্ট্রম আমরা বলতে পারি, আংস্ট্রম। ঠিক আছে, সো এটা কি? এটা হলো দৈর্ঘ্য পরিমাপের একটা ক্ষুদ্র একক। এটা দিয়ে কি মাপা হয়? কি মাপা হয় তোমরা বলো? এটা দিয়ে আমরা মাপতে পারি, তোমরা প্রেডিক্ট করো কি মাপা হয়? আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি আমরা। এটা দিয়ে কি মাপতে পারি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা মাপতে পারি। আবার যদি বলো এটা দিয়ে আরো কি কিছু মাপা যায়, সেটা তোমরা বলতে পারো যে কেলাসের মধ্যে পরমাণুর ব্যবধান। ঠিক আছে, এটা এতটা গুরুত্বপূর্ণ না, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য এটা। ঠিক আছে, তো এক আংস্ট্রমটাকে দেখো এরকম করে একটা, মানে এ তার মাথায় এরকম একটা গোল, এই চিহ্নটা দিয়ে ফোকাস করা হয়। ঠিক আছে, এক আংস্ট্রম সমান আমরা কি লিখতে পারি? 10⁻⁻10 মিটার। ঠিক আছে, এক আংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, তার মানে খুবই ক্ষুদ্র, তোমরা বুঝতে পারছো। মানে এটাকে 1/10⁻10, তার মানে একের মানে এত ভাগে এত। ঠিক আছে, বুঝতে পারছো কি বলতে চাইছি, মানে কতটা ক্ষুদ্র হবে এককে এত দ্বারা ভাগ করলে। সেই রকম ছোট তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য এটা ইউজ করা হয়। তার জন্য দেখো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলো এত ক্ষুদ্র হয়, তোমরা কি খালি চোখে দেখতে পাও যে এত মোটা মোটা আলো যাচ্ছে? তাহলে সেগুলো মানে খুবই ছোট থাকে, তার জন্য ওটাকে মানে খুবই ক্ষুদ্র, তার জন্য এই এককটা ব্যবহার করি আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য। নেক্সট দেখো, আমরা যেটা বলবো মাইক্রন। এক নম্বর হলো আংস্ট্রম, নেক্সট আমরা যেটা বলবো মাইক্রন, বা এটাকে তোমরা কি দিয়ে প্রকাশ করবে বলো তো? মিউ দিয়ে। এই যে এই ইউ এর মতন এই যে এই চিহ্নটাকে আমরা বলতে পারি মিউ। ঠিক আছে, এটাকে আমরা মিউ বলি। সো এই এককটা দিয়ে প্রকাশ করা হয়। ফার্স্টে আমরা জানি কি এক মাইক্রন সমান, মাইক্রনকে আমরা কি দিয়ে প্রকাশ করলি, কি দিয়ে প্রকাশ করলাম আমরা সেটা দেখতে পেলে। তাহলে 1 মাইক্রন সমান আমরা লিখতে পারি 10⁻⁻6 মিটার। আগেরটা রিলেশন কি ছিল? 1 বলো, ওটা কিছু আংস্ট্রম, আংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। তার মানে এটা দেখতে পাচ্ছ তোমরা যে ওর থেকে একটু বড়, তার মানে এটাকে যদি করো তোমরা 1/10⁻10 আর এটাকে যদি করো 1/10⁶, তার মানে এটা একটু কম। তোমরা ভাগ করলে এককে এটা দিয়ে ভাগ করলে তাহলে যে ভাগশেষটা পাওয়া যাবে সেটা এটার থেকে বড় হবে কিছুটা। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে কিছুটা বড় দৈর্ঘ্যের জিনিস মাপার জন্য ব্যবহার করা হয়। যেমন তোমাদেরকে দেখো আমি যেটা বলছি যে কি মাপা হয়, আণুবীক্ষণিক বস্তুর আকার মাইক্রন এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, আণুবীক্ষণিক, তাহলে কি মাপা হয়? মানে গুরুত্বপূর্ণ যেগুলো মাপা হয় সেইগুলোই তোমাদেরকে বলছি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। আণুবীক্ষণিক বস্তুর আকার, আণুবীক্ষণিক বস্তুর আকার
আমরা মাইক্রন এককে মেপে থাকি। এবার আমরা যেটা পড়বো দেখো, এগুলো আমরা লিখে রাখছি, তোমাদের সুবিধা হবে, কম্পেয়ার করতে পারবে তোমরা। ঠিক আছে, এটা বক্সের মধ্যে থাক। সো এবার এক্স ইউনিট, এক্স একক, ঠিক আছে, এক্স ইউনিট আমরা আলোচনা করব এবার। সো দেখো এক্স ইউনিটটা কি, এক্স ইউনিটটা হলো, এটা আবার আরো ক্ষুদ্র, মানে এটার থেকে এবার ক্ষুদ্র, আগেরটা কি এটার থেকে বড় আলোচনা করলাম, এটা হচ্ছে ক্ষুদ্র। এটা কি জন্য ব্যবহার করা হয়, পরমাণুর, আমাদের হচ্ছে পরমাণুর ব্যাস মাপার জন্য আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, পরমাণুর ব্যাস এক্স এককে প্রকাশ করা হয়। সো এক্স এককের এটা মিটারের সাথে কি রিলেশন, এগুলো যেমন 10 মিটার, 10⁻⁻⁶, এক্স এককের কি 1 এক্স ইউনিট ইকুয়াল টু 10⁻⁻, দেখো 13 মনে হয়, দাঁড়াও আমি বলছি, হ্যাঁ এক্স 10⁻⁻13, আচ্ছা ভালো করে লিখে দিই, 10⁻⁻13 তোমাদের মিটার। ঠিক আছে, এইটা হচ্ছে এক্স এককের সাথে মিটারের রিলেশন। এইগুলো তোমরা মনে রাখবে। এই যে তোমাদেরকে যেটা বললাম প্রশ্ন কোথা থেকে আসতে পারে বলবো, এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এত মিউ সমান কত, ঠিক আছে, কত মিটার, এইটা না এইটা, এইটা এটা, ঠিক আছে, বুঝতে পারছো কি বলতে চাইছি। সো চলো এবার আমরা কি পড়বো, এক্স একক তো আমাদের হয়ে গেল, শেষ না, পড়া শেষ এত তাড়াতাড়ি, এক্ষুনি তো তোমাদেরকে 500টা কোশ্চেন করাবো, 500টা কোশ্চেন করাবো না, 500টা করাবো না, 500টা করাবো না, 500টা দরকারই নেই। ফার্মি, তো এবার দেখো আমরা কি আলোচনা করব, ফার্মি একক সম্বন্ধে আলোচনা করব। এফ ই ইংলিশে FERM, ওই ফার্মি, ঠিক আছে, ফার্মি হলো, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, একটু যোগাযোগ করতে হবে। ফার্মি, সো ফার্মির মধ্যে আমরা কি কি পরিমাপ করি, পরমাণু নিউক্লিয়াসের ব্যাস, এটাও তোমরা নিউক্লিয়াসের ব্যাস একটা দেখেছিলে, যে তোমরা এক্স ইউনিটে মনে হয় দেখেছিলে যে নিউক্লিয়াসের ব্যাস, ঠিক আছে, সরি ওটা ছিল পরমাণুর ব্যাস, তাই তো, একটু সরি একটু ভুল বলার জন্য, ওটা ছিল পরমাণুর ব্যাস, এক্স ইউনিটে কি ছিল, পরমাণুর ব্যাস। আর এটাতে কি মাপা হয়, তোমাদের পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস। ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াসের ব্যাস অনেক ছোট হয়, সেটা তোমরা প্রেডিক্ট করতে পারো যে যদি একটা ফুটবল মাঠ আমরা নিয়ে নিই, তার মধ্যে একটা ফুটবল যেটুকু হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস, আর গোটাটা হচ্ছে পরমাণু। ঠিক আছে, এরকম করে প্রেডিক্ট করতে পারো। সো এটা দিয়ে কি মাপা হয় তোমাদেরকে বললাম, পরমাণু নিউক্লিয়াসের ব্যাস। আর এটার সঙ্গে রিলেশন কি, মানে মিটারের রিলেশন কি, 1 ফার্মি সমান কি বলতে পারি আমরা, 10⁻⁻15 মিটার। ওকে, এটাই হচ্ছে আমাদের রিলেশন। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। আর কি মাপা হয়, ঠিক আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বেশি, মানে তোমাদেরকে ওরকম সংজ্ঞা বলে কিছু এখান থেকে দেয় না। সো গাইজ এবার আমরা যেটা পড়বো তোমরা দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আমরা ফার্স্টে বললাম ওগুলো ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার একক। এবার আমরা পড়বো মানে বৃহৎ দৈর্ঘ্য মাপার, মানে যেগুলো বেশি দৈর্ঘ্য হয়, বুঝতে পারছো, ঠিক আছে, বৃহৎ দৈর্ঘ্য মাপার একক। 1 নম্বর আমরা কি বলবো, অ্যাস্ট্রোনমিক্যাল, এরকম ইকো আসছে কেন, আমি বলছি অ্যাস্ট্রোনমিক্যাল একক, যা ইকো বন্ধ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, এটাকে AU, বড় হাতের AU, ঠিক আছে, এটা দিয়ে প্রকাশ করা হয়। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি জন্য ব্যবহার করা হয় সেটা বলছি না, যেমন ধরো
কিসে মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি? সূর্য, পৃথিবী, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, এটা হচ্ছে 1 AU। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবার আমরা বলবো মিটারের সাথে রিলেশন। ঠিক আছে, তো 1 astronomical unit equal to 1.496 into 10 to the power 11 এর হিসাব আবার কি বলছে এটা তোমরা একটু মনে রাখবে কষ্ট করে। 1.496 into 10 to the power 11 মিটার। এটা লিখতে পারলে তো ভুলে যাবে মিটারে। ঠিক আছে, এটা মিটারে, সেমিতে না কিন্তু। ঠিক আছে, সো এটা ঠিক আছে, বুঝতে পারলে। 1.496 into 10 to the power 11 মিটার equal to 1 astronomical unit। সো এবার আমরা যেটা পড়বো, দেখো আরেকটা বৃহত্তম বুঝতে পারবে তম। ঠিক আছে, আরেকটা পড়বো আমরা। তোমাদের সবাই জানো, তোমরা সবাই জানো, তোমাদের সবারই প্রিয় না, প্রিয় না ঠিক মানে বুঝতে পারছো। সো পড়ার মাঝে এরকম হাসি আর কি হতে থাকলে তোমাদের পড়াটা একঘেয়ে লাগবে না, তার জন্য আমাদের এটা করা, আর কিছু না। কেউ খারাপ মাইন্ডে নেবেন না, ধন্যবাদ। ঠিক আছে, চলো 2 নম্বর একটা বৃহত্তম দৈর্ঘ্যমাপার একটা একক হলো আলোকবর্ষ। তোমরা জানো সেটা, বা লাইট ইয়ার্স বলতে পারো তোমরা, লাইট ইয়ার্স। ঠিক আছে, বা আলোকবর্ষ। এটা কি বলো তোমরা নিজেদের ছোটবেলার কনসেপ্ট থেকে কিছু মনে আছে নাকি? শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, কিছুই নেই। শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। এটা কিন্তু বলতে হবে আলোকবর্ষের সংজ্ঞা দিলে, যে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। ঠিক আছে, 2 আলোকবর্ষ বলে দিও না, মানে বলবা না তোমরা, জানি তোমরা সবাই তোমরা ইন্টেলিজেন্ট হবে জানি। ঠিক আছে, 1 আলোকবর্ষ বলে। আমি তো বলে রাখলাম, আমাদের সবাই তোমরা যারা বন্ধুরা আছে সবাই ইন্টেলিজেন্ট আমি জানি। ইন্টেলিজেন্ট, শুধু ইন্টেলিজেন্ট বলতে তোমাদের ক্লাসে ফার্স্ট হবে এরকম ইন্টেলিজেন্টের কথা বলছি না, মানে সবারই মধ্যে এই জ্ঞানটা আছে যে এটা বলা যাবে না। ঠিক আছে, চলো তাহলে এটার সাথে আমরা মিটারের রিলেশন কি করব। 1 আমরা মিটারের রিলেশন করব না, এত বড় আমরা মিটারে যাব না। 9.46 1 আলোকবর্ষ। আলোকবর্ষকে কি কোনো চিহ্ন আছে? আমার এখনো জানা নেই, তোমরা একটু দেখতে পারো। ঠিক আছে, অসুবিধা নেই সেসব। 1 লাইট ইয়ার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো, কি লিখতে পারি আমরা? 9.46 into 10 to the power 12 কিলোমিটার। 9.46 into 10 to the power 12 কিলোমিটার। এটা কিন্তু মাইনাস না, মানে নর্মাল 12, তার মানে ভাবো এটা কতটা বড়, তাই না? কতটা বড় বুঝতে পারছো? 1.49 সরি ভুলভাল বলছি, 9.46 into 10 to the power 12 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু খুব ভেরি হাই। ঠিক আছে, ভেরি লাস্টে একটা ইম্পর্টেন্ট, কেন? কারণ ইম্পর্টেন্ট। সো চলো এবার আমরা লাস্ট একটা বড় একক সম্বন্ধে আলোচনা করব। সেটা হলো, তোমরা জানো খুব ফেমাস মানে রাস্তায় ঘুরে বেড়ায় না এরকম না, ঠিক আছে, যেটা ছিল আমাদের না পারসেক। এইখানে একটা মজার বিষয় আছে, ঠিক আছে, তোমাদের দারুণ লাগবে। দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাবো। ফার্স্টে তোমরা শুনে নাও পারসেকের সংজ্ঞা, বা তোমরা যেটা বলতে পারো, হ্যাঁ সংজ্ঞাই, ঠিক আছে, অত বানিয়ে লাভ নাই।
তো পারসেকের সংজ্ঞাটা তোমরা শুনে নাও কি আছে, তারপরে তোমাদেরকে পুরো বুঝিয়ে বলছি। দেখো, কোনো বিন্দু থেকে যে দূরত্বে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্য, ঠিক আছে, ওই বিন্দুতে 1 আর্ক সেকেন্ড কোণ উৎপন্ন করে তাকে 1 পারসেক বলা হয়। এবার আমরা ডিকোড করব, সংজ্ঞাটাকে আমরা ডিকোড করব। দেখো, সো আমার সাথে আমার নোটটা নিয়ে নিই, তোমাদের জন্য বানানোর নোট। দেখো, ফার্স্টে বলেছে কোনো বিন্দু থেকে, ওয়েল আমরা ফার্স্ট একটা বিন্দু এখানে নিলাম, যে দূরত্বে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্য, একটা দূরত্ব নিয়ে নিলাম। এখানে বলেছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল দৈর্ঘ্য, ঠিক আছে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল দৈর্ঘ্য মানে আমরা এখানে একটা সূর্য আঁকতে পারি। সূর্য এরকম না, আমি জানি, আমি বোঝানোর জন্য অ্যাডজাস্ট করে নিই, জানি তোমরা অ্যাডজাস্ট করবে, তোমরা দাঁড়িয়ে জানি এটা ঠিক আছে। সো এটা হচ্ছে পৃথিবী, এটা সূর্য, লিখে দিই সানু, আমাদের সান্দা, আর এটা হচ্ছে আমাদের আর্থ দা, দিয়ে দা, দিয়ে দা, তোমরা দা লিখবে না, আমি জাস্ট মজা করার জন্য বলছি, ঠিক আছে। তো বলেছে কোনো বিন্দু থেকে, দেখো বলছি, কোনো বিন্দু থেকে যে দূরত্বে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্য, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্য, এটা দূরত্বটা এইটা, ঠিক আছে, ওই বিন্দুতে মানে এই বিন্দুটাতে 1 আর্ক সেকেন্ড কোণ উৎপন্ন করে। তো এইটা এখানে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এই যে এই দৈর্ঘ্যটা এক প্রান্ত থেকে এক প্রান্ত, এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ 1 আর্ক সেকেন্ড, ঠিক আছে, আমরা এইটুকুনটাকে বলবো, ঠিক আছে, এইটুকুনটাকে বলছি আমরা। তাহলে এই দূরত্বটা আর এটা, ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে, তো অ্যাঙ্গেলটা এটা না, ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটাকে আমরা কি বলছি, 1 আর্ক সেকেন্ড, আর্ক সেকেন্ড। তোমরা একটু আমার শুনে লিখে নেবে, বা ডেসক্রিপশনে নোটস দেওয়া আছে, নোটসের লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে নাও, দিয়ে দেখো, এটা প্রবলেম নেই। সেখানে দেখবে এই ছবিটা এই অ্যাঙ্গেলটা শুধু দেওয়া আছে। সো আমার মনে হয় কি এই অ্যাঙ্গেলটা না, কারণ আমাদেরকে বলেছে যে মানে দৈর্ঘ্যটা কি কোণ উৎপন্ন করে। তোমরা যদি এটার বিষয়ে যদি আমাকে ঠিক মনে করো তাহলে এটা তোমরা থামস আপ দিবে, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই জায়গাটাই ঠিক না। সো এই অ্যাঙ্গেলটার কথাই বলেছে, মানে সংজ্ঞা অনুযায়ী এই দৈর্ঘ্যটা এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। 1 আর্ক সেকেন্ড কোণ উৎপন্ন করছে। এবার দেখো আমরা বলবো সেইটাই হচ্ছে মানে কোণ উৎপন্ন করে, ঠিক আছে, তাকে 1 পারসেক বলে। তাহলে আরেকবার বলে দিই, কোনো বিন্দু থেকে যে দূরত্বে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্য, ওই বিন্দুতে 1 আর্ক সেকেন্ড কোণ উৎপন্ন করে, ওই বিন্দুতে 1 আর্ক সেকেন্ড অ্যাঙ্গেল উৎপন্ন করে তাকে 1 পারসেক বলা হয়। আরেকবার বলছি, কোনো বিন্দু থেকে যে দূরত্বে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্য, ওই বিন্দুতে 1 আর্ক সেকেন্ড কোণ উৎপন্ন করে তাকে 1 পারসেক বলা হয়। এবার 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার্স। লাইট ইয়ার্স, ঠিক আছে। তাহলে এটাকে আমরা আবার এরকম লাইট ইয়ার্স এর মতো আমরা কিমিতে কনভার্ট করে লিখতে পারি, সেটা হবে 3.08 ইনটু 10⁻13 কিমিও। তোমরা বলছো কি ভাষা বলতে লাগলো আমার, এটা ইনভেন্ট করা, আমি জানি না আগে ছিল নাকি, এটা আমি একটা ইনভেন্ট করলাম, না ইনভেন্ট করে নিয়ে এমনি বলছি, মানে যাটা বলছি, ঠিক আছে, প্রবলেম নেবে না।
3.08 × 10⁻13 কিলোমিটার। ঠিক আছে, কিলোমিটার। এটা আগেরটা যেমন আমরা বলেছিলাম ওই 1 পার্সেকের ক্ষেত্রে, এই সরি পার্সেকের লাইট ইয়ার্সের ক্ষেত্রে বলেছিলাম আমরা কিলোমিটারে, এরকম এটাও কিলোমিটারে। ঠিক আছে, সো দেখো এবার আমরা যেটা আলোচনা করবো, আশা করি তোমরা আগেরটা বুঝতে পারলে। সো ওই অ্যাঙ্গেলটা একটু প্রবলেম ছিল, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টসে জানাবে, আমি সেটা অন্য একটা লেকচারে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। আশা করি এটা ভুল না, কারণ আমাদেরকে যে সংজ্ঞাটা বলছে, ওকে, আমাদেরকে যে সংজ্ঞাটা বলছে সেটা অনুযায়ী আমি যেটা দেখালাম ওটাই হওয়া উচিত। আর বইয়ের মধ্যে আমার মনে হলো ওটা ঠিক দেওয়া ছিল না, তাই আমরা এরকমই করলাম। প্রবলেম নেই, তোমাদেরকে এই ছবিটা দেবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য, তোমরা ওটাই বুঝে রাখো। ঠিক আছে, আর যদি কোনো তোমাদের মধ্যে কারো ডাউট থাকে তাহলে তোমরা চেক করে বা বলতে পারো, বা আমি চেক করবো আরেকবার এই লেকচারটার পরে, তখন তোমাদেরকে কনফার্ম হয়ে জানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট লেকচারে। চলো এবার আমরা যেটা করবো, ভর মাপার কিছু ক্ষুদ্র ও বৃহৎ একক। ফার্স্ট এটা কি বললাম আমরা, দৈর্ঘ্য মাপার। এবার আমরা বলবো ভর মাপার। ভর মাপার কিছু ক্ষুদ্র ও বৃহত্তম একক। ভর মাপার ফার্স্টে আমাদের কি আছে, পারমাণবিক ভর একক বা AMU, পারমাণবিক ভর একক। আমি জাস্ট শর্ট ফর্ম গুলো লিখছি, AMU। ঠিক আছে, তোমরা পুরোটা লিখবে আমার মুখে শুনে, বা তোমরা নোটস থেকে লিখে নিতে পারো। ঠিক আছে, নোটস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আরেকবার বলে দিলাম, AMU। ঠিক আছে, AMU বা, ঠিক আছে, বাটা হবে না, AMU ঠিক আছে। তো 1 AMU, তো 1 AMU ফার্স্ট আমরা রিলেশনটা দেখি, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। 1 AMU সমান, আমরা এটাকে কেজিতে কনভার্ট করব, 1.66054 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে, এটা বুঝতে পারলে, 1.66054 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে, তোমাদেরকে ইম্পর্টেন্ট গুলো বলে দিব, ওইগুলো একটু ভালো করে পড়ো। সো AMU এখানে কি ইম্পর্টেন্ট, এটা কিসের, তোমাদেরকে দিতে পারে যে AMUটা কি কিসের জন্য মাপা, কি মাপা, পারমাণবিক ভর একক। ঠিক আছে, এবার এটা কিসের জন্য মাপা হয়, অণু পরমাণুর ভর পরিমাপ করার ক্ষেত্রে পারমাণবিক ভর একক ব্যবহার করা হয়। তোমরা নামের সাথেই বুঝতে পারছো যে পারমাণবিক ভর, তার মানে আমরা অণু পরমাণুর ভর মাপবো। ঠিক আছে, তো এখান থেকে কি ইম্পর্টেন্ট, এইটা অণু পরমাণুর ভর মাপা হয়। ওকে, তো চলো এবার আমরা যেটা বলবো তোমাদেরকে, নেক্সট দাঁড়াওটা মুছে নিই। তোমরা নোটস করতে থাকবে বা নোটসটা দেখবে। আচ্ছা, নোটসগুলো ডাউনলোড করবে, কিন্তু তোমরা ওটাকে প্রিন্ট আউট করতে পারো অথবা তোমরা লিখে নিতে পারো। আমি মনে করি যে লিখে নেওয়াটাই বেস্ট, কারণ লেখার সময় তোমার যে হাতের, তোমাদের যে কি হয়, যে আমরা যখন লিখি না, তখন আমাদের হাতও ওইটার সাথে মানে প্র্যাকটিস হয়ে যায় কি লিখছি। তোমরা হয়তো এটা জানবে বা অনেকে জানো না, যে আমরা যখন কোনো কিছু লিখি তখন আমাদের হাতটা ওই আমরা যে লিখছি সেটা আমাদের মাইন্ড যেমন নেয়, তখন আমাদের বলতে পারো, মানে এটা বলতে পারো যে আমাদের হাত তো মানে সেটাকে প্র্যাকটিস হয়ে যায়। যেমন তোমরা ধরো সাইকেল চালাও, ঠিক আছে, সাইকেল চালানো তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে একটা, সেরকমই ওই লেখার কাজটা বলছি। তোমরা যদি বারবার লিখেও প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মাথায় ঢুকে যাবে এবং সেটা তোমরা মানে লিখতে পারবে যে কোনো সময়। কোনো কিছু প্র্যাকটিসের উপর এটা ডিপেন্ড করে। এবার আমরা বলবো টন। তোমরা নাম শুনেছো, 1 মেট্রিক টন। রিলেশনটা আমরা দেখি ফার্স্টে, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। ঠিক আছে, টন থেকে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, 1 মেট্রিক টন আর কেজির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবার যেটা হবে চন্দ্রশেখর লিমিট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। চন্দ্রশেখর লিমিট, এটা পরীক্ষায় দেয়। ঠিক আছে, জিনিসটা কি, চন্দ্রশেখর লিমিট কি, এক চন্দ্রশেখর লিমিট
দেখো আমি রিলেশনটা লিখছি, এক চন্দ্রশেখর লিমিট, তোমরা ফুল ফর্মে লিখবে, আমি জাস্ট তোমাদের যাতে লেকচারটা বেশি ডিউরেশন না হয় অথচ তোমরা বুঝতেও পারো ব্যাপারটা, তার জন্য আমি একটু শর্টে লিখছি, ইকুয়াল টু 1.39 ইন্টু সূর্যের ভর। ওকে, 1.39 ইন্টু সূর্যের ভর, এটা হচ্ছে এক চন্দ্রশেখর লিমিট, যেটা আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেট 2.765 ইন্টু 10⁻13 কেজি, ঠিক আছে, 2.765 ইন্টু 10⁻13 কেজি। ওকে, এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট পুরোটাই। চলো নেক্সট আমরা দেখি আমাদের কি আছে। এবার আছে এটা কোশ্চেন, বেশ ভালো, সেটা তোমাদেরকে বলছি। দেখো এবার বোর্ড ওয়ার্ক তেমন কিছু নেই, জাস্ট ওইগুলোর মতনই। এক সৌরভর জিনিসটা কি, এটা কি হয়, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হয়, অ্যাস্ট্রোনমিতে, ঠিক আছে, অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা ব্যবহৃত ভরের একটি বৃহত্তম একক, ঠিক আছে। জ্যোতির্বিদ্যায় যে ভর ব্যবহৃত হয়, আমি আসলে জ্যোতির্বিদ্যা জানি না, ঠিক আছে, অ্যাস্ট্রোনমি, আর আমার অত ইন্টারেস্টও নাই, তো ইন্টারেস্ট নেই বলতে তোমার যেগুলো, ঠিক আছে স্যার। সো এবার দেখো, এক সৌরভর বলতে আমরা যে বলি জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত ভরের একটি বৃহৎ একক হলো সৌরভর। ওকে, এর সাহায্যে নক্ষত্র, গ্যালাক্সি, নেবুলা, আচ্ছা নেবুলাটা কি, নেবুলাটা ওই গ্যালাক্সির মতনই, ঠিক আছে, এর ভরের মান প্রকাশ করা হয়ে থাকে। সো একটা জিনিস তোমাদেরকে বলি, যে আমরা যে তোমাদেরকে এইগুলো পড়াচ্ছি না, তার সাথে আমরা ওই স্পেস রিলেটেড কিছু, মানে আমার ইন্টারেস্ট আছে যেহেতু এই সম্বন্ধে, তো আমি যেরকম ইনফরমেশান তোমাদেরকে যতটুকু সম্ভব, তোমাদেরকে ছোট ছোট শর্ট ভিডিও আসছে তোমাদের জন্য, সেগুলোতে তোমরা ইনফরমেশান পাবে, দারুণ ইন্টারেস্টিং জিনিস। ধরো তোমাদের ব্ল্যাক হোল থিওরি হলো, বা এই যে তোমাদের তো এইগুলো সম্বন্ধে আশা করি ইন্টারেস্ট আছে, মানে কয়েকজনের থাকে কয়েকজনের থাকে না, সো জানি হতে পারে তোমাদের মধ্যে কারো, তো যাদের ইন্টারেস্ট আছে তারা দেখতে পারো এইগুলো সম্বন্ধে, বা স্পেসের বিভিন্ন জিনিস, বা তোমাদের আপডেট যেগুলো হচ্ছে, বিভিন্ন স্পেস রিসার্চ যেগুলো হচ্ছে এখন, বা রকেট সম্বন্ধে, ঠিক আছে, এইগুলো সম্বন্ধে তোমাদেরকে ছোটো ছোটো ভিডিও আমি বলবো, সেগুলো তোমাদের পড়ার মধ্যে পড়ে না, কিন্তু ইন্টারেস্টের ব্যাপার, তার জন্যে যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো। তো যেটা আমরা বলছিলাম, এক সৌরভর কি, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত ভরের একটি বৃহৎ একক হলো সৌরভর, এর সাহায্যে নক্ষত্র, নেবুলা, গ্যালাক্সি এবং গ্যালাক্সির ভরের মান প্রকাশ করা হয়ে থাকে। এক সৌরভর ইকুয়াল টু, তোমাদের রিলেশনটা লিখে নিই, এক সৌরভর, দেখো সৌরভরটাকে এরকম করে প্রকাশ করা হয়, ঠিক আছে, এখানে ভেতরে একটা স্টার টেপে দেওয়া থাকে, অত দরকার নেই, গোল দিয়ে ভেতরে একটা ডট, ইকুয়াল টু 1.988, এইসব তোমাদের দরকার নেই, ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে জাস্ট সব কিছু তোমাদেরকে জানতে হবে, তার জন্য মানে যাতে তোমাদের কোনো জায়গায় সন্দেহ না থাকে, তার জন্য এটা করাচ্ছি, যে কোনো জায়গায় যে এটা কি হতে পারে, ঠিক আছে, এরকম যেন কোনো প্রশ্ন তোমাদের মধ্যে না থাকে, আশা করি থাকবে না, তো ততটাই আমরা চেষ্টা করছি, ইন্টু 10⁻13 কেজি, ঠিক আছে, 30 কেজি, 10⁻30, মানে এটার সাথে প্লাস এটাও হতে পারে বা মাইনাস এটাও হতে পারে, ঠিক আছে, এরকম। চলো, তো এবার আমরা যেটা পড়বো, দেখো প্রশ্ন, এগুলো কিন্তু প্রশ্ন আলোচনা করছি যেগুলো তোমাদের পরীক্ষায় দিবে, দিবে বলতে দিতে পারে, ঠিক আছে, তো তোমাদেরকে আমরা যে প্রশ্নগুলো, মানে আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো দেখবে তোমাদেরকে ঘুরিয়ে দিবে, ঠিক আছে, সেগুলো তোমরা একটু ম্যানেজ করে নিয়ে ঘুরিয়ে, বা বা তোমরা আমরা এমনিতেও আলোচনা করব, মানে সাজেশন যেগুলো হয়, তোমরা জানো ইউটিউবে আমাদের অনেক মানে সম্মানীয় অনেক
দাদা দাদারা বা যা বলতে পারো ভিডিও বানায়, তারা দেখবে সাজেশন দেয় বা তারাও পড়ায়, ঠিক আছে। আমাদের এই কোর্সটা কি জাস্ট একটু বলতে পারো তোমরা কি বলবো স্ট্রাকচার্ড, আর এটাতে একটু কিছু এক্সট্রা দেওয়া হচ্ছে জিনিস সেইগুলোই, ঠিক আছে। তাছাড়া ওনারা দারুণ পড়ান, আমিও দেখি ওনাদের পড়া, আমি যেহেতু ক্লাস 12-এ পড়ি, ঠিক আছে। সো প্রবলেম নেই, চলো। কালি পড়ছে না কেন? ওকে, ঠিক আছে, চলো। তো এবার আমরা যে কোশ্চেনটা আলোচনা করছি, মণিমুক্তর ভর ক্যারাট, ক্যারাট আমরা লিখি শব্দটা ক্যারাট, বলে না এত ক্যারেট গোল্ড, এত ক্যারেট গোল্ড, এত ক্যারেট হ্যান ত্যান, টিভিতে সব অ্যাড দিয়ে দিয়ে একদম দিয়ে দিল সব একবারে। ফিজিক্স মনে হচ্ছে ওখানেই শিখিয়ে দিবে। ওকে, সো ক্যারেট কি বলছে, মণিমুক্তর ভর ক্যারেট এককে প্রকাশ করা হয়ে থাকে। ওকে, আবার চাল গম ইত্যাদি এর কুইন্টাল এককে প্রকাশ করা হয়। ব্যাপারটা কিন্তু শুনবে ভালো করে, আরেকবার রিপিট করছি। মণিমুক্তর ভর ক্যারেট এককে প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু চাল গম ইত্যাদির ভর কুইন্টাল এককে, বলে না এত কুইন্টাল চাল এলো, এত কুইন্টাল, ঠিক আছে। তো এইরকম কেন ভর পরিমাপের ক্ষেত্রে এরূপ বৈষম্য কেন? আমরা তো মণিমুক্তকে সেটা বলছি না, মানে চাল গমকে আমরা ক্যারেট দিয়ে প্রকাশ করব, এরকম হতে পারতো, কিন্তু করি না কেন? দেখো একটা রিলেশন ফার্স্টে, আচ্ছা এটা স্টারে আমাদের থাক, একটা রিলেশন, এক ক্যারেট বা ক্যারাট, এক ক্যারাট সমান কি 200 মিলিগ্রাম, মাত্র 200 মিলিগ্রাম ইকুয়াল টু 0.2 গ্রাম। আরো ছোট করছি দেখো, মানে গ্রামে আসছে, কেজি দেখো কত, 10⁻⁻4 কেজি। তাহলে ভাবো, এটা তো আমরা সোনা বা এটাকে আমরা ক্যারেটে নিয়ে আসলাম, তার মানে কত কম হয় এইগুলোর ভর, ঠিক আছে, যেগুলো মণিমুক্তের ভর হয়। তো আমরা তো এইভাবে এত ইন্টু 10⁻, এত কেজি চাল দাও তো, দোকানে গিয়ে বলবো নাকি? দোকানদার বলবো এরা কি ফিজিক্স পড়তে এসছে নাকি এখানে, বুঝতে পারলে? তার জন্য এখানে আমরা এরকম যেহেতু নোটেশন হয়ে যাবে, ঠিক আছে, তার জন্য আমরা এগুলো করি না। বা তোমরা এটাকে যদি কেজিতে প্রকাশ, মানে এটাকে যদি তোমরা মিলিগ্রামে প্রকাশ করো, ঠিক আছে, মিলিগ্রামে যদি প্রকাশ করো তাহলে ধরো 10 কেজি, ঠিক আছে, 10 কেজিটাকে যদি তোমরা মিলিগ্রামে প্রকাশ করো কত হবে? 0.000 বলেই যাবে নাকি এত 0.0, ধরো 1.00000 এরকম বলেই যাবে নাকি এত কেজি, ঠিক আছে। ঠিক আছে, ও একটা সময় গিয়ে আর ওটার কোনো একক মানে সেরকম কিছু আমাদের মধ্যে থাকবে না, তার জন্য ওটাকে আমরা আলোচনা করি না। তো মানে আলোচনা করি বলতে দোকানে গিয়ে বলি না, যেহেতু ওইগুলোর ভর অনেক বেশি হয়। চাল গম ইত্যাদির কি হয়, এইগুলোর ভর অনেক বেশি হয়। ধরো একটা চালের বস্তা, এটা এত প্রবলেম করছে কেন জানি না, মনে হয় পড়তে আর ভালো লাগছে না, এটার পেনটার মনে হয় পড়তে ভালো লাগছে না। আশা করি তোমাদের ভালো লাগছে, তাই একেও ভালো লাগাতে হবে, কিছু করার নেই। ওকে, এটা একটা চালের বস্তা, এটা একটা গোল্ডের একটা টুকরো, টুকরো টুকরো না, তুমি এখানে গেলে গোল্ড পড়ে না দিয়ে তুমি যে তুলতে গেলে সেটা উড়ে চলে গেল, উড়ার মতন হালকা না, আমি তাই বলছি, ঠিক আছে, মজা করার জন্য, মানে এতটাই হালকা যে তুমি এটা পেলে গোল্ড আরো পাবো, সামনের দিকে যাই, দিয়ে তুমি এখানে গেলে দেখবে, ঠিক আছে। এবার দেখো এটা তোমার কাছে কতটা ভারী হবে ভাবো, আর এইটা তোমার কাছে কতটা ভারী, মানে এটার তুলনায় ভরটা এটার এতটাই কম যে এটাকে আমাদেরকে মিলিগ্রাম এককে প্রকাশ করা হয়, আর এটাকে আমরা কুইন্টাল, ওকে, কুইন্টালে প্রকাশ করি আমরা। তাহলে এটা নিয়ে বেশি আলোচনা করছি না, তাহলে এই মানুষটা আবার রেগে যাবে। এই যে এখানে যেটা আঁকা ছিল, আমি বলবো আমাকে এত ভারী ভারী তুলাচ্ছে কেন, ইয়ার্কি নাকি আমি ইয়ার্কি? চলো নেক্সট কোশ্চেন আছে, কোন বস্তুর আয়তন বলতে কি বোঝো? তোমরা জানো ভলিউমটা কি, বস্তুর উপাদানের আয়তনের সঙ্গে এর
কোনো পার্থক্য আছে কিনা বুঝিয়ে দাও। ফার্স্টে আমরা পড়ি, ঠিক আছে। কোনো বস্তু যতটা স্থান দখল করে তাকে তার মানে করে থাকে, যতটা স্থান দখল করে থাকে তার পরিমাণকে ওই বস্তুর আয়তন বলা হয়। একটা বাকেট আছে, বাকেট বা কিছু বলতে পারে, ঠিক আছে। সো এখানে জল আছে, এবার এই জলটা তো একটা স্থান দখল করে আছে, তাহলে এটা জলের আয়তন কতটা। তোমরা আয়তনকে জানো, তোমরা জলের ক্ষেত্রে লিটার এরকম করে আমরা প্রকাশ করি, বা সেমি কিউব এরকম করে, ঠিক আছে। ওকে, এর থেকে বস্তুর উপাদানের আয়তন সমান বস্তুর ভর বাই বস্তুর উপাদানের ঘনত্ব। তো রো ইকুয়াল টু কি, রো ইকুয়াল টু আমরা জানি, তোমাদেরকে আগে বলেছি এম বাই ভি, তোমরা জানো এটা। রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে দেখো তো তোমরা এখান থেকে কি পার করতে পারবে ভিটা? তোমরা বলবে অবশ্যই পারবো ব্রাদার। তো এখানে আমরা বার করে নেব ভি ইকুয়াল টু এম বাই রো। আচ্ছা, রোকে আমরা ঘনত্ব বলি, ঠিক আছে, ঘনত্ব। এটাকে তোমরা কি দিয়ে প্রকাশ করতে পারো বলেছিলাম, ডি দিয়ে। ওকে, এম বাই ডি যদি লেখা থাকে কোনো প্রশ্নতে, সেটাও তোমরা প্রবলেম নেই, তোমরা বুঝে নিবে, ঠিক আছে, বুঝে নেবে ওটা। তাহলে রিলেশনটা দেখলে এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে আমাদের। রো ইকুয়াল টু এম বাই ভি বা ভি ইকুয়াল টু এম বাই রো। তো এবার দেখো এখানে আরেকটা কোশ্চেন ছিল, বস্তুর উপাদান আয়তনের সঙ্গে এর কোনো পার্থক্য আছে কি না তা বুঝিয়ে দাও। কি লেখা আছে দেখো, ফার্স্ট আমরা থিওরিটা পড়ি, তারপরে বোঝাচ্ছি। একটি মাত্র পদার্থ দ্বারা তৈরি কোনো নিরেট বস্তুর আয়তন ওর উপাদানের আয়তনের সমান হয়, কিন্তু একটি মাত্র পদার্থ দ্বারা তৈরি ফাঁপা বস্তুর আয়তন এর উপাদানের আয়তনের অপেক্ষা বেশি হয়। লাস্ট লাইনটা পড়ো কি বলেছে, কিন্তু একটি মাত্র পদার্থ দ্বারা তৈরি কোনো বস্তুর আয়তন, কোনো ফাঁপা বস্তুর আয়তন ওর উপাদানের আয়তনের অপেক্ষা বেশি হয়। কি ব্যাপারটা কি বলছে, একটা বক্স নিলাম, আমরা কাজ করছে না, বক্স নিলাম। ওকে, বক্সের মধ্যে এটা হচ্ছে ফাঁপা, জাস্ট এইটা আছে আয়তনটা, ঠিক আছে, মানে এটা হচ্ছে দেয়ালটা, দেয়ালের ভেতরে ফাঁকা, যেমন তোমরা দেখো ঘরের ভেতরে ফাঁকা থাকে, ওরকম ফাঁকা। এবার তাহলে কি, পুরোটার আয়তন তোমরা ধরো, আর এর উপাদান, এবার উপাদান দিয়ে তৈরি হবে, উপাদানগুলো কোথায় আছে, উপাদানগুলো তো সাইডে আছে, বা এখানে যদি তোমরা বক্সটা বন্ধ ধরো, বন্ধ বক্সটা, তাহলে শুধু পাতগুলো, মানে যে পাতগুলো এমনি করে এমনি করে রেখে, তারপরে এমনি করে রেখে, ওই পাতগুলোতে জাস্ট উপাদানগুলো আছে। তাহলে সবগুলোকে ভেঙে যদি তোমরা গুঁড়ো গুঁড়ো করো, তাহলে এইটা যে যতটা আয়তন আছে সেটা সেই উপাদানটার আয়তন হবে না, বুঝতে পারলে? ওকে, তোমাদেরকে এটা আরেকটু সহজ করার জন্য বলি, দেখো আমরা একটা 3 ডাইমেনশনাল পিকচার আঁকছি। এটা একটু বেকার হয়ে গেল, এটা ভালো হলো না, তোমাদেরকে ভালো করে বোঝাতে হবে। আরে 4 কোণ আঁকলাম আমরা বক্স, তাহলে দেখো এখানে আমাকে বললো তামা দিয়ে বানাও এটা, ঠিক আছে। তাহলে তামা দিয়ে কি করবে, তুমি কয়টা পাত বানাবে, এই উপরে একটা পাত, এইখানে একটা পাত, এইখানে মানে ওই সাইডটা, এই সামনের একটা পাত, আর এটার ওই যে পেছনে মানে এই পাতটা, আর নিচে একটা পাত। তাহলে 1 2 3 4 5 6 6টা পাত বানাতে হবে, তাই তো। তাহলে 6টা পাত বানাতে হলে 6টা পাতে আর কতটা উপাদান থাকবে, 6টা পাতকে তোমরা পরপর রাখো, এই একটা পাত হলো, এই একটা পাত হলো, এই একটা, এইভাবে আমরা 6টাকে রেখে দিলাম। ওকে, কারণ এগুলো খুবই পাতলা পাতলা ধরলাম আমি, এটা মানে তোমাদেরকে ম্যাক্সিমাইজ করে দেখাচ্ছি। পাতলা পাতলা মানে এই পাতটা শুধু এখানে যদি রেখে দাও, এইভাবে যদি রেখে দাও, এখানে রেখে দাও,
এই পাতগুলোকে আমরা একসাথে ভেঙে এমনি করে পাশাপাশি রাখলাম। তাহলে এইটার যে টোটাল ভলিউম হবে, মানে উপাদান দিয়ে তৈরি জিনিসটার, আর এগুলোকে যদি আমরা ছড়িয়ে সরিয়ে উপরে রেখে যে ভেতরে যে ভলিউমটা পাবো, আমরা গোটাটা ভেতরে যে ভলিউমটা পাবো সেটা কি হবে? সেটা তো বেশি হবে, অবভিয়াসলি বেশি হবে, কারণ সবগুলো তোমরা চেপটে দাও, দেখো চেপটে দিলে কিন্তু এতটা ভলিউম আর থাকবে না, কারণ ভেতরে ফাঁপা আছে। ওকে, ভেতরে যেহেতু ফাঁপা আছে তার জন্য এরকম থাকবে না। তাহলে আমরা বলতে পারি কোন ভলিউমটা বেশি? ভেতরেরটা বেশি, ভেতরের আয়তনটা বেশি যখন বাক্সটা তৈরি হয়ে আছে। আর যখন এগুলো একসাথে আছে, জাস্ট কোনো বাক্স নেই, কোনো ফাঁপা স্থান নেই, তাহলে এটার আয়তনটা অবভিয়াসলি কম হবে। এই গোটাটার এগুলো ছড়িয়ে থাকলে যে আয়তন হবে, এগুলো এক জায়গায় চলে এলে কি সেই আয়তন হবে? বুঝতে পারলে? ওকে, চলো এবার আমরা যেটা তোমাদেরকে দেখাবো, আশা করি এটা বুঝতে পারলে, তোমাদেরকে ভেঙে বোঝালাম। সিজিএস পদ্ধতি ও এসআইতে আয়তনের একক কি? দুই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক সেমি কিউব, তোমরা জানো সিজিএস এ সেমি কিউব, আর এসআইতে মিটার কিউব। ওকে, সম্পর্ক কি? 1 মিটার কিউব সমান 100 সেমি কিউব, 1 মিটার কিউব 100 সেমি কিউব। ওকে, এটা হচ্ছে রিলেশন। এটা বলতে পারো 10⁶ সেমি কিউব। দেখ, এটা হচ্ছে মেন। এখান থেকে তোমরা এটা বারও করতে পারবে পরে। চলো এবার আমাদের হচ্ছে লিটারের সঙ্গে দাও, 1 লিটার সমান কত সেমি কিউব? 4°C বা 277 কে উষ্ণতায়, তোমাদের কাছে কেলভিন বলেছিলাম আগের লেকচারে মনে হয়। তো 4°C বা 277 কে উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলি। ঠিক আছে, এটা একটু দেখবে, মুখস্থ করবে। 1 লিটার সমান 1000 সেমি কিউব। অঙ্ক করতে এই জিনিসগুলো খুব কাজে লাগবে তোমাদের। ওকে, তো 1 লিটারের সঙ্গে তো তোমাদের আরেকবার বলেছি 4°C বা 277 কে উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। নেক্সট আমরা যেটা আলোচনা করব, লিটারের সঙ্গে 4°C বা 277 কে উষ্ণতার উল্লেখ থাকে কেন? কেন এই 4°C বা 277 কে উষ্ণতার উল্লেখ থাকে? ঠিক আছে, এটা ফার্স্টে তোমাদেরকে বলি। দেখো, ফার্স্টে আমি থিওরিটা পড়ছি। লিটারের সঙ্গে 4°C বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকার কারণ, সাধারণত তরলের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়ে ও ঘনত্ব কমে, কিন্তু জলের ক্ষেত্রে 0°C থেকে 4°C উষ্ণতা পর্যন্ত এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ওকে, 0°C থেকে জলের উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে জলের আয়তন হ্রাস পায় ও ঘনত্ব বাড়ে। তোমাদেরকে গ্রাফ দেখাবো, তাহলে বুঝতে পারবে। ওকে, 4°C উষ্ণতা পর্যন্ত আয়তন কমতে থাকে ও ঘনত্ব বাড়তে থাকে। 4°C উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক। ওকে, 4°C উষ্ণতায় জলের যে ঘনত্ব, মানে জলের কণাগুলোর মধ্যে যে দূরত্ব, সেইটা হয় তোমাদের সব থেকে, কি বলতে পারে দাঁড়াও, সেটা আমি বলছি তোমাদেরকে। 4°C উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক এবং এর মান হয় 1 গ্রাম পার সেমি কিউব। এইগুলো তোমরা নোট করবে। 4°C তোমরা নোট থেকে ডাউনলোড করে নোট করবে, তো বা লেকচারটাকে তোমরা মানে স্লো করবে, স্পিডটাকে দিয়ে নোট করতে পারো। 4°C পরে উষ্ণতা বাড়তে থাকলে জলের আয়তনও বাড়ে ও ঘনত্ব কমে, অর্থাৎ 4°C উষ্ণতায় 1000 গ্রাম বা 1 কেজি জলের আয়তন হয় 1000 সেমি কিউব বা 1 লিটার। এই জন্য লিটারের সঙ্গে 4°C বা 277 কে উষ্ণতার উল্লেখ থাকে। এটা সেরকম পড়ার কিছু নেই বা বোঝার কিছু নেই, বোঝার যেটা আছে এখানে গ্রাফ, সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি এবং সেটা তোমাদের অ্যাডভান্স টপিকের মধ্যে পড়ে। সো আজকের অ্যাডভান্স টপিক হলো এই গ্রাফটা। ওকে, আরেকটা জিনিস দেখে নাও, যে এর সাথে যেটা দিয়েছে তোমাদের গ্রাফটা দেখাচ্ছি, এটা তোমরা পড়বে বারবার, তাহলে বোঝার কিছু নেই। ঠিক আছে, কোনো বস্তুর ঘনত্বের সঙ্গে ভর ও আয়তনের গাণিতিক সম্পর্ক। ঘনত্বের সঙ্গে ভর আর আয়তন,
তো ওই রো ইকুয়াল টু এম ভি, বললামই তো তোমাদেরকে, রো ইকুয়াল টু এম বাই ভি। ওকে, রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এটাই, রোটা হচ্ছে ঘনত্ব রো, বা তোমরা এটাকে ডি দিয়ে প্রকাশ করতে পারো, এটাই আর কিছু না। এবার তোমাদেরকে যেটা পড়াবো বা দেখাবো, যেটা তোমাদেরকে এর গ্রাফটা, ঠিক আছে, গ্রাফটা তোমাদেরকে দেখাবো এখন। তো গ্রাফটা এখানে আঁকলে তোমরা বুঝতে পারবে না, আমি স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করো, তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করো যে গ্রাফটা দেখো, একটা গ্রাফ আছে, গ্রাফের মধ্যে দেখো ওপরের দিকে আছে 1.0024, 1.0020। এটা কি? এটা হচ্ছে গ্রাফটার যত উচ্চতা বাড়ছে তত 1 গ্রাম জলের আয়তন, ঠিক আছে, 1 গ্রাম জলের ক্ষেত্রে আয়তন তত বাড়ছে, গ্রাফটার যত উচ্চতা বাড়ছে। আর গ্রাফটা যত দূরে যাচ্ছে তত কি হচ্ছে? উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে উষ্ণতা বৃদ্ধিতে দেখো প্রথমে 4, যে দাগে 4 আছে সেই 4 দাগে আয়তন কি তোমাদের কি হচ্ছে? এটা 1 গ্রাম জলের আয়তন কমছে, ঠিক আছে। 4 ডিগ্রি উষ্ণতা, যেটা 4 দাগ আছে সেখানে তোমাদের আয়তনটা কমছে। কমার পরে আবার দেখো 4 থেকে যেই ক্রস করলো 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, তখন দেখো উষ্ণতাটা বাড়ছে, উপরের দিকে যাচ্ছে, মানে বাড়ছে। ওকে, এটাই হচ্ছে 1 গ্রাম জলের আয়তন ভার্সেস উষ্ণতা গ্রাফ। এবার ঘনত্ব, ঘনত্ব কি হয়? বিপরীত হয়। দেখো তোমরা নিচের গ্রাফটা দেখো, বা তোমরা এবার দেখতে পাচ্ছ ওই ঘনত্ব ভার্সেস উষ্ণতার গ্রাফটা। এটাতে কি হচ্ছে? 4 ডিগ্রিতে দেখো একটা লাইনকে টাচ করেছে গ্রাফটা, 4 ডিগ্রিতে একটা লাইনকে টাচ করেছে। সো এটা কি দেখো, 4 ডিগ্রির সোজাসুজি লাইনটা, মানে উপরের দিকে সোজাসুজি। তার মানে 4 ডিগ্রিতে কি ঘনত্বটা আস্তে আস্তে দেখো গ্রাফটা উপরের দিকে মানে বাড়ছে, এবং 4 ডিগ্রিতে সব থেকে বেশি উচ্চতা। তার মানে 4 ডিগ্রিতে ঘনত্ব কি হচ্ছে? সর্বাধিক হচ্ছে 1 গ্রাম জলে। আর এবার দেখো 4 ডিগ্রি পরে যে 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, আস্তে আস্তে গ্রাফটা নিচের দিকে যাচ্ছে, মানে ঘনত্ব কমছে। এই জন্যে আমরা 4 ডিগ্রি উষ্ণতার উল্লেখ করে থাকি, ওই ব্যতিক্রমটাকে বোঝানোর জন্য। বাদ বাকি তরলের ক্ষেত্রে কি হয়? এর উল্টো হয়। আর ইয়ের ক্ষেত্রে কি হয়? জলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে তোমাদের এই মানে এই উষ্ণতা 4 ডিগ্রির পরে সব ঠিকঠাক থাকে, বাদ বাকি তরলের মতো। 4 ডিগ্রি পর্যন্ত তোমাদেরকে যে গ্রাফটা দেখলাম ওইভাবে চেঞ্জ হয়। ওকে, যেটা অন্যান্য তরলের ক্ষেত্রে বিপরীত হয়। বুঝতে পারলে? তো এটাই ছিল আমাদের আজকে অ্যাডভান্স টপিক। আর দুটো ছোট ছোট জিনিস আছে যেগুলো তোমাদেরকে, বস্তুর একক আয়তনের ভর, বস্তুর একক আয়তনের ভর সমান m/v। যদি বলতে একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে বলতে কি, মানে যেটা একক বলবো সেটা নিচে থাকে, ওই জন্য ভলিউমটা আমরা নিচে দিলাম, একক ভলিউম বলেছে বলে। বস্তুর ঘনত্ব d = m/v, আমরা এটা বলেছি, কতবার বললাম? 3 থেকে 4 বার। তো এবার লাস্ট দেখো, তোমাদের লাস্ট আজকে যেটা কোশ্চেন আছে, ঘনত্ব কাকে বলে? সিজিএস পদ্ধতি ও এসআইতে ঘনত্বের একক কি? তো দেখো বলছি, কোনো পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয়। একক আয়তনের ভর মানে এই যে একক আয়তনের ভর, সেটাকে আমরা ঘনত্ব বলবো, ঠিক আছে। রো ইকুয়াল টু m/v তোমরা পড়েছিলে, ওটাই লিখেছি যে একক আয়তনের ভর, যেটা হচ্ছে ঘনত্ব। দেখো লিখে দিচ্ছি, ঘনত্ব মানে ডি বা রো, ঠিক আছে। এটা ইকুয়াল টু m/v, মাস বাই ভলিউম। তো এটা কি বলছে? সংজ্ঞাটা তোমরা এবার তাহলে বুঝতে পারলে ক্লিয়ারলি। এই জন্য সংজ্ঞা কোনো পড়ার আগে সেটাকে তোমাদেরকে ম্যাথমেটিক্যাল ডিরেকশন তো দেখতে হয়, যাতে তোমরা বুঝতে পারো সংজ্ঞাটা। এবার দেখো একক কি? সিজিএস পদ্ধতি ও এসআইতে ঘনত্বের একক যথাক্রমে গ্রাম পার সেমি কিউব এবং কেজি পার মিটার কিউব। সিজিএস এ কি? গ্রাম পার সেমি কিউব। তোমরা জানো গ্রাম আর সেমি, গ্রাম ভরের একক, সিজিএস এটা, সেমি এটা ওখান থেকে এসছে। গ্রামটা কোথা থেকে এলো? এই যে এখান থেকে আমরা ইউনিট বার করব। এসআইতে কি? এসআইতে গ্রাম মাসে, মানে ভরের একক এসআইতে কি? গ্রাম। আর ভলিউমের কি? সেমি কিউব, মানে সেমি হয় সেটা ভলিউমের ক্ষেত্রে কিউব, ঠিক আছে। দৈর্ঘ্যের সেমি হয় আর ভলিউমের ক্ষেত্রে কিউব। আর সিজিএস হলো, এবার এসআই, সরি ওটা আমি ভুল বলছি, যে এটা হচ্ছে সিজিএস, ঠিক আছে। সিজিএস এ মাসের হচ্ছে গ্রাম আর ভলিউমের হচ্ছে সেমি কিউব।
আর এসআইতে কি হবে? এসআইতে বলো তোমরা কি হবে? ওটা গ্রাম বললাম, তাহলে এটা হবে কেজি। এসআইতে তোমরা জানো ভরের একক কেজি, আর ভলিউমের একক সেমিটা মিটারে কনভার্ট হবে, তাহলে এটা মিটার কিউব হয়ে যাবে ভলিউমটা। তোমরা জানো দৈর্ঘ্য, এসআইতে দৈর্ঘ্যটা মিটারে কনভার্ট হয়, সেখান থেকে আমরা পাচ্ছি যে ভলিউমটার ক্ষেত্রে কি ওটা কিউব হয়ে যায়, মানে মিটার কিউব হলো। ওকে, প্রত্যেকটা আলাদা না, কেজির ক্ষেত্রে এটা এসআইতে হলো। এদের মধ্যে সম্পর্ক কি দেখো, এদের মধ্যে সম্পর্ক যেটা হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। ওকে, এটাই হচ্ছে সম্পর্ক এদের মধ্যে। সো আজকে আমাদের এই পর্যন্তই ছিল পড়া, আর কিছু তোমাদেরকে পড়াবো না এখন, তাহলে বেশি চাপ হয়ে যাবে। দাঁড়াও দেখি কত মিনিটের ভিডিও হলো আমাদের। ওকে, জানি তোমাদের একটু করতে কষ্ট হবে এই পড়াটা, আজকে লেকচারটা, কিন্তু তোমরা অল্প অল্প করে দেখে করে নেবে, বা একটু টাইম থাকলে তোমরা তখন বসে দেখে নেবে, ঠিক আছে? আর নোটসগুলো নিয়ে পড়বে, তাহলে ভালো হবে, নোটসগুলো দেখতে হবে। আর তাহলে আজকে আমাদের ভিডিওটা 52 মিনিটের হয়ে গেলো, ঠিক আছে? তো কিছু নেই, আজকে আমরা এই টপিকগুলো পড়লাম, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। ওকে, এগুলো থেকে পরীক্ষায় আসার অনেক প্রবণতা থাকে। আমাদের আর 2টো লেকচার লাগবে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে, দেন আমরা কিছু এমসিকিউ করবো একটা লেকচারে, ঠিক আছে? 30, 40, 50টা এমসিকিউ করবো আমরা, কিছু ইম্পর্টেন্ট, দেন আমরা নেক্সট চ্যাপ্টারে প্রবেশ করব। আর একটা নিউজ বলবো না কি ভাবছি তোমাদেরকে, ঠিক আছে? এটা একটা সারপ্রাইজ, এটা তোমাদেরকে 2-3 মাস পরে তোমরা এই সারপ্রাইজটা পাবে। সো ওটার জন্য ওয়েট করো, তোমাদেরকে আগে বলে দিলাম সারপ্রাইজ, ওয়েট করো। যারা এই পর্যন্ত লেকচারটা দেখেছো তাদেরকে ধন্যবাদ। ওকে, সো তোমাদের এই লেকচারটা দেখেছো এবং নোটস করেছো আশা করছি, আর কিছু টিপস তোমরা অবশ্যই পেলে এই লেকচারের মধ্যে। আর কিছু বলার নেই, এত বড় লেকচার হলো। সো এবার যেটা আমরা নেক্সট লেকচারে করব, কিছু নিউ টপিক করবো, আর মজাদার কিছু জিনিস করবো, আর অঙ্ক করবো তার সাথে। তোমাদের যেটাতে ভয় থাকে অনেকে, যে অঙ্ক, ভৌত বিজ্ঞানের অঙ্ক, সেটাও আমরা করব, দেখবে দারুণ সহজ করে হয়ে যাবে। তোমরা যদি এই লেকচারগুলো মন দিয়ে দেখে থাকো অবশ্যই হবে, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে তাহলে নেক্সট লেকচারে। আজকের মতন এখানেই টাটা, বাই।